Jan, I am sorry. Please forgive me. Forgive me for hurting you. Give me for my mistakes. I was very helpless, but I still love you. I love you many more. জান প্লিজ কথা বল একবার। আমি ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেলেছি একেবারের জন্য, আমার ভুলের জন্য। তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আমি জানি, কিন্তু এর জন্য। শুভ আর কিছু বলতে পারল না। আরুষি কারোর বাধা না শুনে হন হন করে রুমে ঢুকে পড়ে। আর এসেই এসব কি চলছে শুভ? আর আঙ্কেল বলছে বিয়েটা নাকি ক্যান্সেল। তুমি আবার আমার সাথে এমন করতে পারো না। এবার কিন্তু আরুষি আরো কিছু বলতে চায়, কিন্তু শুভর চেঁচানোতে ভয় পেয়ে যায়। শুভ চোখ মুখ খিচে বলে, হাউ ডিয়ার ইউ কাম হিয়ার, জাস্ট গেট আউট। শুভ, এসব কি বলছো? এই মেয়ের জন্য তুমি আবার আমার সাথে এমন করতে পারো না। এই মেয়েকে তো আমি আরুষি কলির দিকে এগিয়ে আসতে নিলে শুভ ওর গলা চেপে ধরে। সাহস কি করে হলো তোর ওর কাছে আসার? আমি এতদিন শুধু কলির কথা চিন্তা করে তোর সব ঢং সহ্য করে আসছি, এখন আর না। তোকে তো আমি এখন এমন শিক্ষা দেব, জীবনে কোনো দিন আমার কলির নামটা উচ্চারণ করতেও ভয় পাবি তুই। শুভ খুব শক্ত করে গলাটা চেপে ধরে আছে বলে আরুষি কিছুই বলতে পারছে না। চোখ দুটো যেন বের হয়ে যাবে। বারবার হাত সরানোর চেষ্টা করছে আরুষি রুমের শব্দ শুনে ফাহিম ইনাম ভেতরে ঢুকে দেখার জন্য, কিন্তু যা দেখলো তাতে দুজনেই শকড হলো। দৌড়ে গিয়ে শুভর কাছ থেকে আরুষিকে ছুটানোর চেষ্টা করছে। কলি শুভর এই রূপ দেখে ভয় পেয়ে গলা শুকিয়ে আসছে। শুভর এমন ভয়ানক রূপ কলি আগে কখনো দেখেনি। দুজনে মিলেও শুভকে ছাড়াতে পারছে না। স্টপ শুভ, ছাড়োকে, না হলেও মরে যাবে। যাক মরে, আমি তো চাই ও মরে যাক। ওর কারণে আজ আমার কলির এই অবস্থা, তাহলে ও কেন বেঁচে থাকবে? মরে যাক না, দুনিয়া থেকে একটা শয়তান কমে যাবে অন্তত। আরুষির অবস্থা সত্যি খারাপ। এখন যদি শুভ না ছাড়ে তাহলে ও নির্ঘাত ইন্তেকাল করতে সময় লাগবে না। শুভকে যখন কেউ থামাতে পারছে না তখন কলির চিৎকার শুনে শুভ হুঁশ আসে। সাথে সাথে আরুষির গলা ছেড়ে দেয়। গলায় শুভর 5 আঙুলের দাগ পড়ে যায়। আরুষি গলা ধরে কাশতে কাশতে নিচে বসে পড়ে। আর শুভ আরুষিকে ছেড়ে কলির কাছে চলে যায়। শুভকে দেখে কলি এই প্রথম এত ভয় পেল। শুভ বুঝতে পেরে কলির গাল দুটো ধরে বলে, রিল্যাক্স জান, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তো আছি। এইগুলো থেকে তোকে কিভাবে সেফ রাখা যায় তা আমি খুব ভালো করেই জানি। আর আমি বেঁচে থাকতে তোর চুল পরিমাণও ক্ষতি হতে দেব না। শুভ কলিকে খুব আলতো করে জড়িয়ে ধরেছে, কিন্তু কলির যেন শুভর কোনো কথাই কানেই যাচ্ছে না। ও এক ধ্যানে আরুষি মেয়েটার দিকে তাকিয়ে আছে। কলি মনে মনে ভাবছে, যাকে কিছুদিন পর বিয়ে করবে তার সাথে শুভ ভাই এমন করলো কেন? আরুষির অবস্থা তেমন ভালো না বলে ফাহিম ও ইনাম মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আর এখন শুভ সোফায় আরামে বসে আছে। ওর দিকে সবাই প্রশ্ন ছুড়ে মারছে, এমন করার কারণ কি? ফাহিমের জোরাজোরি করার পর এতক্ষণ পর শুভ মুখ খুলল। সবাই শুভর দিকে তাকিয়ে চেয়ে আছে। তোর কি মনে হয় ফাহিম, কোনো ছোটোখাটো কারণে আমি এতদিন কলির সাথে এমন করেছি? আই নো ব্রো, অবশ্যই কোনো বড় কারণ আছে, কিন্তু সেই কারণটা কি? শুভ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলির দিকে তাকিয়ে, কলিকে কয়েক মাস ধরে মারার চেষ্টা করা হচ্ছে, আর এর সাথে প্রখ্যাত বা পরোক্ষ ভাবে আরশিও জড়িত আছে। সবাই শুভর কথায় ভীষণ শকড হলো। এটা কি করে সম্ভব? মানে কেউ কলিকে কেন মারবে? ওর কার সাথে এমন দুশ্মনী? আসলাম, আমির? শুভ কিছুক্ষণ নীরবে থেকে বলল, ওর না, আমার। কিন্তু শুভ, কেউ তোর আর কলির সম্পর্কে কথা তো জানতোই না, শুধু আমরা ফ্যামিলি ছাড়া। তাহলে তোর শত্রুরা কলির কথা কিভাবে জানলো? কয়েক মাস আগে যখন কলি ঢাকায় এসেছিল তখন পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কয়েকদিন ভালোই কাটছিল। কিন্তু একদিন আমার একটা ফোন আসলো। আমি যখন রাজনীতিতে জড়িত ছিলাম তখন অনেকেরই আমার হাত ধরে উপরে ওঠে, আর আজ তারা যে পাওয়ার পজিশন নিয়ে ঘুরছে তার জন্য আমার অনেকটা অবদান আছে। তারই কারণে জানতে পারলাম আমার পুরনো কিছু শত্রু আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে, আমার কাছের মানুষদের টার্গেট করছে। আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার পরিবারকেই ধরেছিলাম, তাই আমি সবার সিকিউরিটি বাড়িয়ে দিলাম। কিন্তু কিছুদিন পর আবার আমার লোকের ফোন আসে, আর এবার এসেছে গ্রাম থেকে।
গ্রামে যে ছেলেগুলোকে কলির দিকে নজর রাখতে বলেছিলাম তারাই ফোন দিল। আর তারা ফোন দিয়ে যা জানালো, কিছুদিন ধরে কিছু লোক কলির আগে পিছে ঘুরঘুর করছে। আর লোকগুলো যে গ্রামের না তারা 100% শিওর। আর তাদের মতলব ঠিক মনে হচ্ছে না। এ কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না ওদের টার্গেট কলি। কিন্তু কিভাবে আর কেমনে আমি তা কাউকে কলি সম্পর্কে জানতে দিই নেই, শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া। তার মানে আমারই কোনো কাছের মানুষের সাথে জড়িত, কিন্তু কে? এরপর আমি খুব সাবধানে কলির পিছে কিছু লোক লাগিয়ে দিলাম, যাতে ওরা সারাক্ষণ কলিকে চোখে চোখে রাখে, কোনো বিপদ দেখলে ওকে সেভ করতে পারে। আমি চাইলে কলিকে তখন আমার কাছে নিয়ে আসতে পারতাম, তবে এত দুটো সমস্যা ছিল। এক তো কলির সামনে পরীক্ষা, আর দ্বিতীয় হলো কে ওই ব্যক্তি যে কলিকে মারতে চাইছে তা আর জানা হবে না। যদি আমি কলিকে নিয়ে আসি তো এতে কলিকে নিয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হবে। কিন্তু আমার টেনশন হচ্ছিল এই ভেবে কখন কোথায় কে কলিকে ক্ষতি করার চেষ্টা করবে তাই বুঝতে পারছিলাম না। ফাহিম, তোর মনে আছে সেদিন আমরা সোহেলের মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম? হ্যাঁ, তুই তো আমাকে বাসে ড্রপ করেছিলে। হুম। এরপর আমি বাসায় যাওয়ার সময় রাস্তায় ভাগ্যক্রমে আরশির সাথে দেখা হয়ে যায়। ওর গাড়িটা বন্ধ হয়ে যায়, তাই ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে হেল্প চাচ্ছিল। আরশির ড্রাইভারকে দেখেই আমি চিনে ফেলেছিলাম, তাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলে জানতে পারি গাড়িতে আরশি। আর ও একদম ড্রাঙ্ক, ওর তেমন কোনো হুঁশই নেই। ওই তো রাত, তুফানও আসবে বলে মনে হচ্ছে, তাই ওপর হাইওয়ের রাস্তা বিপজ্জনক। তাই মানবতার খাতিরে আরশিকে নিজের গাড়ির পিছনে শুইয়ে দিলাম। এরপর ওর বাড়িতে গিয়ে জানতে পারলাম বাসায় কাজের লোকগুলো ছাড়া আর কেউই নেই। তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে কোলে করে ওর বেডরুমে নিয়ে যেতে হলো। আরশিকে বেডরুমে শুয়ে দিয়ে যখন আমি চলে যেতে নিলাম, তখন হঠাৎ জানালা দিয়ে প্রচণ্ড বাতাস আসতে শুরু করলো। আর বাতাসের কারণে টেবিলে রাখা কিছু ম্যাগাজিন পড়ে গেল। আমি জানালাগুলো বন্ধ করে ম্যাগাজিনগুলো তুলতে গিয়ে কিছু ছবি নিচে পড়ে যায়। ছবিগুলো দেখে আমি তো পুরো শকড হয়ে যাই, কারণ ছবিগুলো আর কারো নয়, শুধু কলির। কলি ঢাকায় আসা হতে শুরু করে এখন পর্যন্ত সব ছবি এবং ছবির পিছে সব ডিটেলস দেয়া। আমি বুঝতে পারলাম আমার শত্রুদের কাছে ইনফরমেশন কে দিয়েছে, কলির। আমার ফ্যামিলি ছাড়া যদি কেউ কলির কথা জানে তাহলে সে হলো আরশি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো কে সে? কার এমন আমি ক্ষতি করেছি যার জন্য আমাকে টার্গেট না করে কলিকে করলো? তাকে বের না করা পর্যন্ত কলিকে সেভ করা সম্ভব না। আমি আরশির ফোনটা চেক করতে চেয়েছিলাম, কিন্তু লক করা ছিল, তাই জানা হলো না আরশি কার সাথে মিলে এসব প্ল্যানিং করছে। আমি বাসায় এসে সারা রাত চিন্তা করলাম কী করা যায়। তাদের উদ্দেশ্যে যদি কলিকে মারারই থাকে তাহলে মারছে না কেন? আমার কানে আসার আগেই মেরে ফেলতে পারতো, কিন্তু তা করছে না কেন? তার মানে ওদের প্ল্যানিং অন্য কিছু, কিন্তু কি তাই তো বুঝতে পারছিলাম না। এরপর দুদিন পর অনেক কাঠ কয়লা পড়ে জানতে পারলাম কলিকে তখনই মারা হবে যখন আমি ওর আশেপাশে থাকব। তার মানে হচ্ছে আমি কলির সাথে দেখা করতে যাওয়ার মানে কলির বিপদ, আর তারা এটার জন্যই অপেক্ষা করছে। শুভ রিমান্ড রুমে বসে আছে। অসম্ভব রাগ উঠছে সামনে বসে থাকা ব্যক্তিটার উপর। আরশিকে পুলিশে দেবার পর মার খাওয়ার ভয়ে নিজের সঙ্গীর নাম বলে দেয়। আর একে শুভ চিনে। শুভ চিনে বললে ভুল হবে, শুভ ভালো করে চিনে। একসময় শুভর কলেজের ফ্রেন্ড ছিল, খুব ভালো সম্পর্ক ছিল তাদের। এরপর কলেজ শেষে শুভর সাথে এত বছর রাজনীতির সাথে জড়িত ছিল। শুভ দল থেকে পদত্যাগ করার সময় নিজের জায়গাটা এই ব্যক্তিটাকে দিয়ে গিয়েছিল। এতটাই ভরসা করতে বলে, কিন্তু শুভ ভেবে উঠতে পারছে না কেন এমন করলো। কেন করলি রুদ্র? এসব করার কারণটা কি? যতটুকু আমার মনে আছে আমি কখনো তোর সাথে কোনো বিষয়ে ঝগড়া বা মারামারি করিনি। দলে থাকা অবস্থায়ও তোর সাথে আমার কখনো কোনো ঝামেলা হয়নি। তাহলে এখন আবার এটা বলিস না পদের জন্য? আমি আমার পদটাও তোকে দিয়ে দিলাম, তাহলে তুই কিসের প্রতিশোধ নিতে এসব করছিস? রুদ্র হা হা করে হাসতে থাকে। প্রতিশোধ? তুই ঠিক বলছিস, প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছি। তোর মনে নেই তুই কি করেছিস? তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি, শুন ভালো করে।
মেঘার কথা মনে আছে তোর? কোন মেঘা? বাহ, নামটাও বলে গেলি। আমাদের কলেজে পড়তো ওই মেঘের কথা বলছিস? শুভর জন্য পাগল ছিল যে মেয়েটা। শুভ একটু মনে করার চেষ্টা করছে। আরে শুভ, তোর মনে নেই ওই মেয়েটা যে উঠতে বসতে তোকে শুধু বলতো আই লাভ ইউ, নিজের রক্ত দিয়ে যে একদিন লাভ লেটার লিখে তোকে দিল, আর তার জন্য তুই ওকে অনেক বকেওছিলি। মনে পড়েছে। ওই মেয়েটা তো একটা সাইকো ছিল। দিন দিন ওর পাগলামোগুলো বেড়েই চলেছিল। খবরদার শুভ, আমার বোনকে পাগল বলবি না। ও পাগল না, ও মন থেকে তোকে অনেক ভালোবাসতো। কিন্তু তুই ওকে সবসময় অপমান করতি, ওর ভালোবাসাকে তাচ্ছিল্য করতি। তোর কারণে আমার বোন দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। চোখের সামনে বোনের এমন অবস্থা দেখেও কিছুই করতে পারছিলাম না, কারণ তখন আমি জানতামই না ও তোকে ভালোবাসে, এসব করছে। বাবা মা, আমি সারাদিন ওকে নিয়ে টেনশনে থাকতাম। কী করব বুঝে উঠতে পারছিলাম না। ওকে ডিপ্রেশন থেকে বের করার জন্য বাবা মা ওর বিয়ের ব্যবস্থা করলো, কিন্তু ও বিয়ের দিনই বাসা থেকে বের হয়ে গেল। আমার অনেক খোঁজার পরও যখন পেলাম না, তখন নিরাশ হয়ে বাসায় পড়ি। আর কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্স আমার বোনের লাশ গড়ে আসে। বিয়ের শাড়ি পরে যে বোন বিদায় নেওয়ার কথা ছিল, সে বোন আমার কাফনের কাপড় পরে বিদায় নিয়েছে। নিজের আদরের মেয়েকে এমন অবস্থা দেখে বাবা সহ্য করতে পারেনি, তাই সেও চলে গেল না ফেরার দেশে। বুকে পাথর রেখে আমার আদরের বোনকে আর বাবাকে এই হাতে কবর দিয়েছি এই একদিনে। বাবা আর মেঘার হারিয়ে সুখে মাও পায়ে পাগল হয়ে গিয়েছিল। এক মুহূর্তে আমি সব কিছু হারিয়ে এতিম হয়ে গিয়েছি। আর এসব তোর কারণে হয়েছে শুভ, শুধু তোর কারণে। সেদিন আমার বোন তোর সাথে দেখা করতে গিয়েছিল, আর তোর কারণেও এতই কষ্ট পেয়েছে যে নিজের জীবন নিতে এক মুহূর্ত চিন্তা করেনি। এসব বলেই রুদ্র কেঁদে দিল। রুদ্র, তুই ভুল বুঝছিস আমায়। তুই হয়তো জানিস না, মেঘার আচরণগুলো স্বাভাবিক ছিল না। ও কথায় কথায় আত্মহত্যার হুমকি দিত আমায়। আমার সাথে কাউকে সহ্য পর্যন্ত করতে পারতো না, যাকে তাকে অপমান করত। ওর ওসব পাগলামিগুলো সহ্য করতাম ও মেয়ে বলে। ওকে অনেকবার আমি বুঝিয়েছি, কিন্তু ও কোনো কথা শুনতেই চায়নি। আমি জানতাম না ও সত্যি সত্যি আত্মহত্যা করবে, আর এও জানতাম না মেঘা তোর বোন। মেঘা কখনোই বলেনি। যদি জানতাম তাহলে তোকেই বলতাম, ওকে বোঝাবার জন্য। সেদিন ও হঠাৎ বিয়ের সাজগুজে আমার সামনে হাজির হলো, হয়েই বলে, শুভ, চলো আমরা বিয়ে করে ফেলি, তা না হলে আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। কি যাতা বলছো মেঘা? আর তুমি এ সময় এসব পোশাকে এখানে কি করছো? শুভ, আজ আমার বিয়ে, আমি ওখান থেকে পালিয়ে আসছি। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ চলো। জাস্ট শেট আপ মেঘা। তোমার অনেক পাগলামি সহ্য করেছি, আর না, জাস্ট গেট আউট। শুভ, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই রিয়েলি লাভ ইউ। মেঘা, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না শুভ? কারণ কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি মিথ্যা বলছো। তুমি কাউকে ভালোবাসবে আর আমি জানবো না? এ হতেই পারে না। দেখো মেঘা, আমি এ কথা কাউকে বলিনি। আমি সত্যি বলছি, আমি কলিকে খুব ভালোবাসি। ও আমার প্রথম ভালোবাসা, আর ওই আমার শেষ ভালোবাসা। আর শোনো, ভালোবাসা জোর করে হয় না। তুমি আমার জীবনে আসার বহুত আগ থেকেই ওকে আমি ভালোবাসি। ও আমাদের কলেজের না, তাই তুমি ওকে কখনো আমার সাথে দেখতে পাওনি। কিন্তু আমি সত্যি বলছি। না না না, আমি কিছুই শুনতে চাই না, কিছুই না। তুমি শুধু আমার, চলো আমার সাথে। শুভর হাত ধরে টেনে নিতে চাইল। একবার আমাকে বিয়ে করো, আমি এত ভালোবাসা দেব তুমি ওই কলি বলিকে ভুলে যাবে। চলো। এবার শুভর ধৈর্য বারণ শেষ হয়ে গেল, আর মেঘাকে কষে একটা থাপ্পড় মারলো। বিয়াদব মেয়ে, কখন থেকে এক কথা বলছি, কানে যায় না? এই, তুই এত বেহায়া কেন বলতো? বেহায়া মেয়েদের আমার একদম পছন্দ না। দূর হ আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসার চেষ্টাও করবি না। আমি তোর মরা মুখও দেখতে চাই না। এরপরও যদি আসিস, আমি নিজেই তোকে মেরে ফেলবো। এরপর মেঘা ওখান থেকে চলে যায়। আমিও এক সময় এসব ভুলে যাই। আমি যদি জানতাম
ও সত্যি সত্যি আত্মহত্যা করবে, তাহলে ওকে একা যেতেই দিতাম না রুদ্র। আমি মেঘাকে ভালোবাসি না তাই বলে এটা চাইনি। এরপরও যদি তোর মনে হয় এতে আমারই দোষ, তাহলে আমাকেই শাস্তি দিতি। কলির পিছে কেন লাগলি? ও তো তোর কোনো ক্ষতিও করেনি, কেন একটা নিরীহ মেয়েকে মারতে চাইছিলি? নিরীহ? ওর সব থেকে বড় দোষ হলো ও শুভ চৌধুরীকে ভালোবাসে। আমি মেঘার ডায়েরি পড়ে জানতে পারছিলাম ও তোকে ভালোবাসে। এরপর আমার আর বুঝতে বাকি রইল না ওর সাথে এতদিন যা হচ্ছিল তোর কারণে। তুই ওর ভালোবাসাকে দাম দিচ্ছিস না, তাই আমিও তোর থেকে তোর সব থেকে প্রিয় মানুষটি তোর ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলাম। আর আমার এক হাত সহজ করে দিয়েছিল আরশি। আমি আরশির মাধ্যমে তোর প্রেম কাহিনী শুনেছি, আর সেদিন থেকে প্ল্যান করে এসেছিলাম যে আমি তোকে এমন শাস্তি দেব যাতে তুই বেঁচে থেকেও মরে যাস। আমি এমন একটা সুযোগের জন্যই তোর সাথে ছায়ার মতো লেগেছিলাম। রাজনীতিতে যোগ দেওয়ার প্রধান লক্ষ্য ছিল তোর থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আমি যখন কিছুই করতে পারছিলাম না তখন আরশিকে আল্লাহর আমার কাছে পাঠিয়ে দেয়। আরশি ও তার অপমানের বদলা নিতে চাইছিল, তাই দুজন মিলে কলিকে মারার প্ল্যান করে। কিন্তু আমি চেয়েছিলাম তুই কলির মৃত্যু নিজ চোখে দেখ, তাই তো শিকার এত কাজে থাকা সত্ত্বেও স্বীকার করেনি। কিন্তু হঠাৎ তুই বদলে যেতে লাগলি, কলি থেকে দূরে সরে যেতে লাগলি, তাই বুঝতে পারছিলাম না কি করব। আর ওই স্টুপিড গার্লস আরশি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, আর এদিক দিয়ে আমার সব প্ল্যান নষ্ট হতে লাগলো। আমি বুঝতে পারলাম তুই হয়তো সব কিছু বুঝে গিয়েছিস, এতটা বোকা তুই না। তাই হয়তো কলিকে সেভ করে নিজে কলিগ থেকে দূরে সরে গিয়েছিস। কিন্তু দেখ, ভাগ্য এবারও আমার সাথে ছিল, তাই তো কলি সেদিন পালিয়ে এসে তোর সাথে দেখা না করে চলে এলো। আর এই সুযোগেই ছিলাম আমি। কিন্তু আফসোস, এত বড় দুর্ঘটনার পরও ও মরেনি। হসপিটালের করিডোরে আসলাম আমিরের হাতটা ধরে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে শুভ। চোখ তার ছলছল, মন আজ ভীষণ অপরাধে আবদ্ধ। কলির সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার জন্য নিজেকে দায়ী করছে। তার সাথে নিজের অপরাধগুলো তাকে ভেতর থেকে অনেক বেশি পোড়াচ্ছে। শুভ মনে করে হয়তো ও কলির জীবনে না আসলে এমন হতো না। জীবনটা অনেক সহজ হয়ে যেত কলির জন্য। হয়তো স্নিগ্ধ সকালের ফুটন্ত কোনো ফুলের মতো আস্তে আস্তে নিজের সুবাস ছড়াতো। হয়তো প্রজাপতির মতো চারিদিকে রং ছড়িয়ে ডালে ডালে উড়ে বেড়াতো। থাকতো না কোনো ভয়, কোনো সংশয়। জীবনকে ভালোবেসে নিজেকে গুছিয়ে রাখতো। শুভ যেন কলির স্নিগ্ধ সকালে হঠাৎ গঠে ওঠা কোনো অন্ধকারের মতো। তাই তো কলির কাদার কারণ আজ শুভ, কলির কষ্টের কারণ আজ শুভ। তবু মন যে স্বার্থপর, এই মন কলিকে ছাড়া কিছুই ভাবে না, আর ভাবতেও চায় না। কলিকে ছাড়া কিছু তার চাওয়া নেই। বেঁচে থাকার জন্য যেমন একটু স্বপ্ন, একটু অনুপ্রেরণা প্রয়োজন, তেমনই শুভর প্রয়োজন কলির। কলিকে ছাড়া বেঁচে থাকার স্বপ্ন সে তো স্বপ্নেও ভাবে না। আসলাম আমিরকে নিজের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করলো শুভ। কারণ আসলাম আমির মেয়েকে নিয়ে অনেক চিন্তিত। আর চিন্তিত হওয়ার কারণ অবশ্যই আছে। তার ছোট মেয়েকে এই বয়সে কত কিছু সহ্য করতে হচ্ছে। কলির ভবিষ্যৎ নিয়েও অনেক চিন্তিত, খুব বেশি চিন্তিত এখন। আসলাম আমিরকে আশ্বাস দিতে এগিয়ে এলো শুভর পুরো পরিবার। কলিকে শুভর বউ বানিয়ে নিয়ে যেতে চায় চৌধুরী পরিবার। কলির প্রতি শুভর সীমাহীন ভালোবাসা দেখে আসলাম আমিরের মনও গলে গেল। শুভ হয়তো কলির ভাগ্যে ছিল এসব মনে করেই শুভকে আপন করে নিল। শুভ মনে মনে আজ অনেক খুশি। আরুষি রুদ্রকে তাদের অপরাধের শাস্তি দিয়েছে। রুদ্রকে কঠোর শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু রুদ্র এমনিই অনেক কিছু হারিয়েছে, তাই ওর প্রতি কিছু সহানুভূতি কাজ করলো শুভর। ওদের শাস্তি আইনি প্রসেসিং এ চলবে। শুভ ভেবেছিল এখন সব ঠিক হয়ে গেছে, সবাই সত্যটা জেনে গেছে কেন শুভ এতদিন এসব করেছে। আর সব থেকে বড় কথা, কলি আর ওর সম্পর্কটা সবাই মেনে নিয়েছে। কিন্তু শুভ এখনো জানে না মক্কা এখনো বহুত দূর দূর। আজ এক সপ্তাহ হয়ে গেল কলি এখনো হসপিটালে। কিছুটা সুস্থ এখন, তবে শুভর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কোনোভাবে কলির সাথে কথা বলতে পারছে না। সব খুলে বলার পরও কলির অভিমান এক চুলো সরেনি। শুভ বুঝতে পারছে না কলি কেন এখনো অভিমান করে বসে আছে। শুধু শুভ না, কলি ওর বাবা আমির সাহেবের সাথেও কথা বলেনি। তিনিও মেয়ের মতিগতি বুঝতে পারছে না। এই কয়েকদিনে কলি শুধু ওর মার সাথে আর মামুনের সাথে টুকটাক কথা বলে, আর বাকিদের সাথে শুধু হানা বলে কাটিয়ে দিল। শুভর সাথে একদমই কিছু বলে না। কলির এমন আচরণ শুভ প্রথমে মেনে নিলেও এখন মানতে পারছে না। এদিক দিয়ে কলি বাসায় যাওয়ার জন্য জিদ করে বসে। মামুন অনেকবার বোঝাবার চেষ্টা করে, কিন্তু কলি কিছুই শুনতে চায় না।
তাই মামুন বাধ্য হয়ে শুভকে ফোন করে, কারণ শুভর অনুমতি ছাড়া কলিকে এখান থেকে নিতে পারবে না কেউ। শুভ বুঝতে পারে কলি এসব কেন করছে, শুভর থেকে পালাতে যায় কলি। তাই শুভ মনে মনে কিছু চিন্তা করে রাখে, আজ কলিকে ডিসচার্জ করে দিবে ডাক্তার। শুভ রিকোয়েস্টই করছে, তবে কলির হাত পা আর মাথার ব্যান্ডেজগুলো খুলতে এখনো সময় লাগবে। ওগুলো ডাক্তার বাসে এসে খুলে দিয়ে যাবে আর 2 দিন পর পর চেক আপ করে আসবে। ডিসচার্জ এর কথা শুনে কলি অপেক্ষা করছে ওর বাবা মা বা মামুন কখন আসবে, কিন্তু কলির ভাবনা ছেদ করে রুমে শুভ প্রবেশ করে। শুভকে দেখে কলি মুখ ঘুরিয়ে ফেলে। শুভ তা দেখে একটা টেডি স্মাইল দেয় আর মনে মনে ভাবছে, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি জান, এখন থেকে দেখবে। শুধু প্যান্টের পকেটে হাত রেখে কলির সামনে দাঁড়িয়ে অপলকভাবে তাকিয়ে আছে, কিন্তু কলি অন্যদিকে মুখ ঘুরিয়ে মনে মনে ভাবছে, সকাল সকাল উনি কোথা থেকে এলো? যাদের আসার কথা তাদের খবর নেই, উনি মেঘ না যেতে বৃষ্টির মতো হাজির হয়ে পড়েছে। কলি যখন এসব চিন্তায় মগ্ন, শুভ হঠাৎ কলিকে কোলে তুলে হাঁটা শুরু করলো। কলি যেহেতু শুভর সাথে কথা বলে না, তাই নামার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। জানি তুই কথা বলবি না, কিন্তু এমন করছিস কেন? এমন করলে কিন্তু আমি তোকে নিচে ঠাস করে ফেলে দিব। তখন কিন্তু কোমর ভেঙে গেলে আমাকে দোষ দিতে পারবি না। অবশ্য আমার জন্য ওটা ভালোই হবে, তোকে সব সময় কোলে কোলে রাখবো। কি বলিস? শুভ এক ভোরে উঠিয়ে কলিকে বলছে। শুভর উপর এই মুহূর্তে আরো রাগ উঠেছে কলির, কিন্তু তবুও সে শুভর সাথে কথা বলবে না তো বলবেই না। শুভ কলিকে গাড়িতে বসিয়ে নিজেও কলির পাশে বসে গাড়ি চালাতে লাগলো। কলি মনে করছে শুভ কলিকে মিলা আপুর বাসায় নিয়ে যাবে, ওর বাবা মা হয়তো ওখানে। কিন্তু কলি অবাকের 7ম পর্যায়ে যখন গাড়িটা চৌধুরী বাড়ির সামনে এসে থামলো। কলি মনে মনে ভেবে পাচ্ছে না শুভকে এখানে কেন আনলো। শুভ আবার কলিকে কোলে তুলে ভিতরে নিয়ে গেল। বাড়ির সবাই যেন তাদের অপেক্ষাই করছিল। এতগুলো মানুষের সামনে কলির লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল, কিন্তু চৌধুরী বাড়ির লোকজন আনন্দের সাথে কলিকে গ্রহণ করে নিল। শুভ কলিকে নিজের রুমে নিয়ে বেডে শুইয়ে দিল। কলির বুঝতে বাকি রইল না এটা শুভর রুম, কারণ কলির বড় একটা ছবি শুভর রুমের দেওয়ালে টাঙানো। কলি এবার রাগের সাথে শুভর দিকে তাকালো। কলির না বলা কথাগুলো কলির চোখে শুভ স্পষ্ট পড়তে পারছে, তাই কলির পাশে বসে, এই, কি চিন্তা করছিস? ও, বাবা মা কোথায়, মামুনি কোথায়, আর তুই এখানে কেন, আর এটা কার রুম, এইসব নিশ্চয়ই। কলি চোখের ইশারায় বোঝালো হ্যাঁ, এই সবই তার চিন্তার কারণ। তাহলে শোন, তোর বাবা মা আর মামুনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছি, আর স্যার তোর পুরো দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে। যতদিন না তুই পুরোপুরিভাবে সুস্থ হচ্ছিস এখানেই থাকতে হবে। তাই ওরা কেউ আসছে না। কেন এসব চিন্তা বাদ। ওকে, আর এই রুমটা আমার। আমাদের বিয়ের পর তোর আর আমার হবে, তাই এখন থেকে এই রুমটাকে আপন করে নে। হয়তো ভাবছিস আমার রুমে কেন আনলাম, কারণ তুই এখনও নিজের হাতে খেতে পারিস না, দাঁড়াতে পারিস না, সাহায্যের দরকার পড়ে। তাই তোর যাতে অসুবিধা না হয়, তাই তোকে আমার চোখের সামনে রেখে দিলাম। কি বলিস, আইডিয়াটা জোস না? শুভ এক চোখ টিপ মেরে কলিকে টিচ করে। কলি শুধু কথা বলছে না, না বলে তা না হলে এতক্ষণে শুভর 14 গোষ্ঠীকে উদ্ধার করত। কলির মন চাইছে শুভর চুলগুলো সব ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, টাক বসিয়ে দিতে পারলে ভালো হতো। অশুভ লোক ফাজিল, কি আমি কি ওনার খেলার পুতুল? যখন খুশি আমাকে নিয়ে খেলবে, আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিবে। মিস্টার শুভ, এবার আর এমন হবে না। কলি আর আপনার মায়ায় নিজেকে জড়াতে চায় না, আপনার চোখের চাউনিতে নিজেকে আর হারাতে চায় না। শুভ সারাদিন এখন বাসায় থাকে, বাসায় বসে অফিসের কাজ করে, মাঝে মাঝে কলির কাছে অর্পা বা রাহিকে বসিয়ে অফিস থেকে ঘুরে আসে। কলির সব কাজ শুভ নিজেই করে। প্রথম প্রথম কলি শুভর হাতে কিছু খেতে চাইতো না, কোনো হেল্পও নিতে চাইতো না, কিন্তু শুভর সাথে পেরে উঠতো না। কলির ব্যান্ডেজগুলো খুলে ফেলা হয়েছে, এখন নিজে নিজে দাঁড়াতে পারে। কলি যেহেতু এখন সুস্থ, তাই কলি সিদ্ধান্ত নেয় ও আর এখানে থাকবে না। কলি নিজের কথা মাহির আর ইনামের মাধ্যমে শুভকে বলে। এতদিন কলির এইসব সহ্য হলেও এখন আর শুভ নিতে পারছে না, তাই রাগে কলির দুবাহুকে চেপে ধরে কলিকে জিজ্ঞাসা করে, সমস্যা কি তোর? কথা বলছিস না কেন? সবার সাথে কথা বলতে পারছিস, তাহলে আমার সাথে সমস্যা কি তোর? বল। আমার সহ্যের সীমা কিন্তু অতিক্রম হয়ে যাচ্ছে, কলি।
আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসলে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না তুই। কিন্তু কলি এখন নিশ্চুপ, শুভর থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করেই যাচ্ছে। খুব শখ না তোর আমার কাছ থেকে দূরে যাওয়ার? তোর শখ আমি মেটাচ্ছি। শুভ কলির কোমরকে আঁকড়ে ধরে আছে, কাছে টেনে নেয়। কিছু বুঝে ওঠার আগে কলির ঠোঁট দুটো শুভর মধ্যে নিয়ে নেয়। খুব গভীরভাবে শুভ কলিকে কিস করতে থাকে। কলি নড়াচড়া করতে চাইলেও এক হাত দিয়ে কলির চুলগুলো আঁকড়ে ধরে। কলির উপরে ওঠা এতদিনের সব রাগগুলোর জাল কলিকে কিস করে উঠাচ্ছে। এক সময় শুভ কলির ঠোঁট ছেড়ে দেয়, গলায় নেমে আসে। পাগলের মতো কলির গাড়ে গলায় কিস করতে থাকে। উন্মাদনায় শুভ কলির জামার পেছনের চেনটা খুলে নিলে কলি জোর করে কান্না করে ওঠে। কলির কান্নায় শুভর হুঁশ আছে, আর সাথে সাথে কলির থেকে দূরে সরে যায়। কলি মুখে হাত দিয়ে কান্না করতে থাকে। শুভর মন চাইছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে। ও তো শুধু কলিকে ভয় দেখাতে চাইছে, যাতে কলি রিয়্যাক্ট করে কথা বলে। কিন্তু এতদিন পরে কলির সংস্পর্শে শুভ নিজেকে সামলাতে পারেনি। শুভ নিজেও ভেবে উঠতে পারছে না কিভাবে সে কলির সাথে এমন করলো। কলি নিচে বসে কাঁদছে, শুভ এক মুহূর্তেও আর ওখানে দাঁড়ায়নি, চলে গেল। সেদিন শুভ খুব দেরি করে বাসায় আসে। কলিকে হয়তো ফেস করতে চাই না তাই। শুভ এসে দেখে কলি ঘুমিয়ে গেছে, তাই শুভ কিছু না বলে সোফায় শুয়ে পড়ে। এতদিন এভাবেই চলছিল। শুভ রুমে, শুভ সোফা আর কলি বেডে ঘুমাতো। শুভর সাথে একই রুমে থাকতে কলির কিছুটা আপত্তি ছিল বলে রুমের দরজাটা শুভ লক করতো না, যাতে করে কারোর মনে কোনো ধরনের প্রশ্ন না জাগে। সকালে একটু দেরি করে শুভর ঘুম ভাঙে। চোখ খুলে বেডের দিকে তাকিয়ে দেখে কলি নেই। তার মানে কলি অনেক আগেই উঠে গেছে। কলির সাথে কথা বলা দরকার। এমনিই মেয়েটার মনে পাহাড় সমান অভিমান জমেছে। তারপর কাল আমার এমন আচরণে হয়তো ও আরও কষ্ট পেয়েছে। ওকে একবার সরি বলা দরকার। এসব ভেবে শুভ শোয়া থেকে উঠে সোফায় বসলো। সামনে টি টেবিলে কলিকে দেখে সেই আংটিটা পায়। আংটিটা সেদিন কলি খুলে শুভকে দিয়েছিল, কিন্তু কলি অ্যাক্সিডেন্ট করার পর যখন কলি বেহুশ ছিল শুভ তা আবার পরিয়ে দিয়েছিল। তাহলে এটা এখানে কেন? শুভর মনে অস্থির হতে লাগলো। আংটিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। কলির বাবা আমির সাহেব আজমল এবং আজহার চৌধুরীর সাথে কথা বলছে, আর কলি বাড়ির সবার থেকে বিদায় নিয়ে নিল। শুভকে সিঁড়ি দিয়ে নামতে দেখে কলির বাবাকে তাড়া দিতে লাগলো যাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আমির মেয়েকে নিয়ে চলে যেতে নিলে শুভর দিকে চোখ পড়ে। শুভর বুঝতে বাকি রইল না কলিও ওর বাবাকে আসতে বলেছে। তা না হলে স্যার আমাকে না বলে কখনোই ওকে নিতে আসতো না। শুভর পুরো শরীর রাগে লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কলিকে কষে একটা থাপ্পড় দিতে মন চাইছে। নিজেকে শুভ অনেক কষ্টে কন্ট্রোল করে, কারণ এখন এমন কিছু করলে কলিকে সে একেবারের জন্য হারিয়ে ফেলবে। কলির পিতা শুভর সাথেও কথা বলে বাইরের দিকে পা বাড়ালো। কলির বাবার সাথে সাথে যেতে নিল। শুভ কলির হাতটা ধরে ফেলে। কলি ও শুভকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ড্রয়িং রুম থেকে সবাই যার যার রুমে চলে যায়। শুভ কলির হাতটা খুব শক্ত করে ধরে আছে। কলি ছাড়তে না পেরে শুভকে বলে, হাতটা ছাড়ুন শুভ ভাইয়া। কলি এতদিন পর কথা বলায় মুহূর্তের মধ্যেই চোখ দুটো ছলছল হয়ে যায় শুভর। কিন্তু পরক্ষণে মনে পড়ে কলির শুভ ভাইয়া বলা। তার মানে কলি শুভকে নিজে থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। শুভর মনটা ক্ষত বিক্ষত হতে লাগলো। কলি আবার বলল, প্লিজ ছাড়ুন আমায়। এতদিন আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমি দোয়া করব আপনি সুখে থাকেন। শুভ কলির হাতটা ধরে চোখগুলো বন্ধ করে। প্লিজ কলি, আমাকে ছেড়ে যাস না। আই নিড ইউ। কিন্তু কলি কিছুই শুনল না। শুভর থেকে নিজের হাতটা ছুটিয়ে চলে গেল, আর শুভ কলির পথের দিকে তাকিয়ে রইল। আর শুভ নিজেকে অনেক অসহায় লাগছে। কলিকে হারানোর ভয়টা আবারও বেড়ে যাচ্ছে। কলিকে দূরে যেতে দেখে মনটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গ্রামে চলে এলো কলি। একটিবারও আর পিছনে তাকালো না। হয়তো তাকালে দেখতে পারতো দুটো চোখের অশ্রু বৃষ্টি হয়ে নামছে। গ্রামে এসেও কলি সবসময় চুপচাপ থাকে, আগের মতো সেই চঞ্চলতা নেই। গত কয়েক মাস শুভর দেওয়া কষ্টগুলো কলির মনের ঘরে বন্দি করে তালা দিয়ে রেখেছে। তাই তো কষ্টগুলো ভুলে শুভকে আপন করতে পারছে না। আর এখন তো চাবিটা হারিয়ে ফেলেছে, যাতে মনের ঘরে কেউ আর ঢুকতে না পারে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। কলি শুভর সাথে আর কোনো যোগাযোগ করেনি। শুভ ট্রাই করেও ব্যর্থ হলো। একদিন সকালবেলা কারোর চিল্লাচিল্লিতে কলির ঘুম ভেঙে গেল। সামনের রুমে এসে দেখার জন্য পা বাড়াতে নিলে তাদের কথা শুনে কলি থমকে দাঁড়িয়ে যায়। চেয়ারম্যান আর তার ছেলে শাহিন এসেছে, যার সাথে কলির বিয়ে হওয়ার কথা ছিল।
চেয়ারম্যান কলির বাবাকে অনেক কটু কথা শুনিয়েছে, যা তা বলেছে। একসময় শাহিন ছেলেটাও তার বাবাকে চুপ করতে বলে। স্যার, আমি জানি এইসবের জন্য আপনি মোটেও দায়ী নন, কিন্তু আপনাকেও মানতে হবে আপনি আমার সাথে অন্যায় করেছেন। আপনি আমার সাথে ছিলেন, যথেষ্ট সম্মান করি আপনাকে। তাই আপনার কথা চিন্তা করেই কলিকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। গ্রামের মানুষ নানান কথা বলেছিল কলির নামে, তাও বিশ্বাস করিনি। কিন্তু সেই বিশ্বাসের প্রতিদানে আমাকে সবার সামনে অপমান হতে হলো। বলুন তো স্যার, এতে আমার কি দোষ? কলির পিতা মাথা নিচে করে সবার কথাগুলো শুনছে। নিজের বাবাকে এভাবে সবার সামনে মাথা নিচু করে থাকতে দেখে কলির বুকটা ছিঁড়ে যাচ্ছে। তার ভুলের কারণে আজ তার পিতাকে এসব শুনতে হচ্ছে। শাহিন বসা থেকে উঠে দাঁড়ালো। আমি এখনো কলিকে বিয়ে করতে চাই, তবে এবার কলির মতামত জেনে আপনি ওর সাথে ভালো করে কথা বলে চিন্তা করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনার জবাবের। শাহিন চলে যাওয়ার পর আসলাম আমির চিন্তায় ডুবে গেলেন, কি করবে। শাহিন ছেলেটা ভালো, বাপ আর ভাইয়ের মতো না। তাই তো কলিকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কলি শুভকে ভালোবাসে। তাই শাহিনের কথা এখন আর চিন্তা করে লাভ নাই। আমি কালই গিয়ে ওকে বুঝিয়ে বলে আসবো। কলির কথায় আসলাম আমিরের ধ্যান ভাঙলো। শুধু ধ্যান ভাঙিনি, বড় সড় ধাক্কা খেলো যখন কলি বলল ও শাহিনকে বিয়ে করতে চায়। এসব কি বলছিস তুই? তুই তো শুভকে... আর বলতে দিল না কলি তার বাবাকে। শুভ আমার পাস ছিল বাবা, আমি আর ওনাকে নিয়ে ভাবতে চাই না। আমি তোমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে রাজি। তুমি সব ব্যবস্থা করো, আর চিন্তা করো না। আমি রাগের মাথায় কোনো ডিসিশন নিচ্ছি না। আমি অনেক ভেবে দেখেছি, তুমিই ঠিক বলতে। আকাশের চাঁদকে দূর থেকে দেখতেই মন ভরতে হয়, তাকে কাছ থেকে ধরার স্বপ্ন করতে নেই। শুভ আমার কাছে সেই আকাশের চাঁদের মতোই। যখনই ধরতে চেয়েছি, কষ্ট আমিই পেয়েছি। আমি আর কোনো কষ্ট পেতে চাই না, আর না তোমাদের কষ্ট দিতে চাই। আমার জন্য অনেক অপমান সহ্য করেছো, আর না, এবার সব ঠিক হয়ে যাবে। কলির বাবা কলির দিকে তাকিয়ে আছে, ভাবছে মেয়েটা হঠাৎ কতটা বড় হয়ে গেল। বড়দের মতো কথা বলছে, নিজের আবেগ অনুভূতিগুলো কি সুন্দর করে লুকিয়ে ফেলছে। কিন্তু কলির হঠাৎ এই চেঞ্জ হওয়া কি শুভ মেনে নেবে, নাকি কলির জীবনে আরেক ঝড় আর আহ্বান এটা? কলির বাবা কিছুই বুঝতে পারছে না কি করবে। ব্যাপারটা শুভকে জানানো দরকার, তা না হলে অন্য কারোর থেকে শুভ জানতে পারলে ভুল বোঝাবুঝি আরও বাড়বে। তাই আমির সাহেব শুভকে ফোন করে সব বলে। শাহিনকে বিয়ের জন্য কলি রাজি হয়ে গেছে। এ কথা শুনে শুভর কপালের রাগগুলো ফুলে গেল, রেগে চেহারার কেমন অগ্নিরূপ ধারণ করলো। সব কথা শুনে ফোনটা সামনের দেওয়ালে সজোরে আছাড় মারলো। সাথে সাথে ফোনটা ভেঙে চুরমার হয়ে গেল। শুভ এক্ষুনি কলির সাথে দেখা করতে যাবে বলে বের হতে নাই, ফাইম এসে বাধা দেয়। রিল্যাক্স ইয়ার, শান্ত হ। কিভাবে শান্ত হব বল? 1000বার সরি বলেছি, মাপ পর্যন্ত চেয়েছি, কিন্তু কিছুই শুনতে চায় না। এতটুকু একটা পিচ্ছি মেয়ে শুভ চৌধুরীর মন নিয়ে খেলবে, আর আমি তাকে খেলতে দেব? অনেক হয়েছে। এতদিন বাধ্যগত ছিলাম, কিন্তু এখন না। হয় একটু অবাধ্যই হব, ওর সব ভীমরতি আমি দূর করে ছাড়বো। শুভ, আগে আমার কথা শোন। যদি ভালো না লাগে তখন যা খুশি করিস। বল তাড়াতাড়ি। এরপর ফাহিম সব খুলে বলে। ফাহিমের কথা শুনে শুভ বাঁকা হাসে, তার মানে ফাহিমের কথা পছন্দ হয়েছে। ওকে, তাহলে এটাই হবে। আজ আবার শুরু হলো কলির বিয়ের আয়োজন। প্রথমবারের মতো আয়োজন তেমন জাঁকজমক না হলেও এবার অনেক আয়োজন করা হয়েছে। কলিদের বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাড়ির পিছনের খালি জায়গাটা কলির হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সকাল থেকে কলিদের বাসায় মেহমানদের আনাগোনা দেখা যাচ্ছে। সকাল থেকে হাতে মেহেদি দিয়ে বসে আছে, হয়তো মেহেদির ডিজাইনের এইচ অক্ষরটা কলিকে না চাইতেও শুভর কথা ভাবাচ্ছে। কত না স্বপ্ন ছিল এই দিনগুলো নিয়ে, কিন্তু একদিন শুভ নামের মেহেদি হাতে দিবে কলি। কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে শাহিন নামের মেহেদি দিতে হলো। কলি যতই মুখে বলুক শুভকে এখন আর ভালোবাসে না, কিন্তু মনকে তো কলি বোকা বানাতে পারবে না। এসব ভাবতে ভাবতে কখন যে দুফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়লো কলি বুঝতেই পারলো না। হঠাৎ করে শিলা, মিলা আর ওরা কয়েকজন কাজিন প্রবেশ করলো। ওরা কলিকে রেডি করতে এসেছে। কলিকে আজ হলুদ রঙের জন্য নীল রং গোল্ডেন পার একটা শাড়ি পরালো। নকল ফুলের বদলে আসল ফুল দিয়ে কলিকে সাজিয়ে দিল। অদ্ভুত সুন্দর লাগছে কলিকে।
কলি নিজেকে যেন নিজেই চিনতে পারছে না। হলুদের জন্য রেডি হয়ে একা বসে আছে কলি নিজের রুমে। তার কাজিনরা কিছুক্ষণ পর এসে তাকে নিয়ে যাবে বলল। আলতা দেওয়া পাগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুরো বাড়ির কারণে চলে গেল। কলির ভয় লাগা শুরু হলো। কলি অন্ধকার একদম থাকতে পারে না। এই অন্ধকারে কলির অস্থিরতা বেড়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেল। কলি জিজ্ঞাসা করছে কে, কিন্তু কোনো উত্তর পেল না। এবার কলি ভয়টা আরো বেড়ে গেল। ভয় কলির হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো। কলি দাদির কাছে ছোটবেলায় শুনেছিল গায়ে হলুদে হলুদের গ্রান নাকি অশুভ জিনিস ঘুর ঘুর করে কোণের আশপাশে, তাই গায়ে হলুদের পর নাকি কোণেকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না। কিন্তু আমি তো এখনো গায়ে হলুদই দিলাম না, তাহলে? তবে কলি এগুলো বিশ্বাস করে না, কিন্তু আজ মনে হয় দাদির কথাই ঠিক। কারণ কিছু একটা হেঁটে এই অন্ধকারে তার সামনে আসছে, সে এটা অনুভব করতে পারছে। বারবার জিজ্ঞাসা করার পরও যখন সামনের ছায়াটা কিছু বলছে না, ভেবে নিল এটা কোনো মানুষ হতেই পারে না। আর চারিদিকে এতক্ষণ যে শোরগোল আসছিল তাও এখন নেই। কলি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো আর বিড়বিড় করে আল্লাহকে রাখছে। হঠাৎ কপালে কারোর উষ্ণ ঠোঁটের স্পর্শ পেল। কলির কাছে এই স্পর্শ কেন জানি চেনা চেনা লাগছে। সেই উষ্ণ ঠোঁট দুটো কলির দুগালেও কিস করলে কলির মুখে অস্পষ্টভাবে বের হয়ে যায়। শুভ? কিন্তু কলি তখনও চোখ খোলার সাহস পেল না। এবার কারোর হাতের শীতল স্পর্শ তার কপালে গালে অনুভব করলো। কলি ভয়ে এবার একটা চিৎকার দিল। সাথে সাথে কারেন্ট চলে এলো। বাইরের স্বরগুলো আবার আগের মতো শোনা যাচ্ছে। কলি চোখ খুলে দেখে সামনে কেউ নেই। পুরো রুমে ভালো করে দেখে কিন্তু কিছুই নেই। হঠাৎ দরজা খোলার শব্দে কলি আবারও ভয় পেয়ে যায়। সামনে তাকিয়ে দেখে শিলা ও মিলা রুমে প্রবেশ করেছে। সেই চল কলি, বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোরা এতক্ষণ কোথায় ছিলি? কেন? আমরা তো বাইরেই ছিলাম। কি হয়েছে, কিছু লাগবে? বাইরে থাকলে কারেন্ট যাওয়ার পর কেন আসলি না? তুই জানিস না শিলা, আমি অন্ধকারকে কত ভয় পাই। কারেন্ট? কারেন্ট কখন গেল? আর কারেন্ট যাবেই বা কেন? চাচা তো বাড়িতে জেনারেটরও লাগিয়েছে। কারেন্ট গেলেও সাথে সাথে এসে পড়বে। তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো? তুই বলছিস কারেন্ট যায়নি, তাহলে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া এসব কি ছিল? কল্পনা? বাদ দে তো কলি, হয়তো তুই জেগে থেকে কোনো স্বপ্ন দেখেছিস। এখন নিজেকে ঠিক করে বাইরে চল। করে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করছে। হয়তো আমার কল্পনা, আমি একটু বেশি টেনশন করছি, তাই হয়তো। যাওয়ার আগে আয়নায় নিজেকে আবার একবার দেখে নিল। আর আয়নায় তাকিয়ে দেখে শকড হয়ে গেল কলি। সোজা মিলির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপু, আমি যদি স্বপ্নই দেখি তাহলে এসব কে করেছে? আমার মুখে হলুদ কে দিল? মিলি বিস্ময়ের চোখে কলির দিকে তাকিয়ে আছে। কলির মুখে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, কলি, তুই ঠিক আছিস তো বোন? এমন আজব আজব কথা কেন বলছিস? তোর মনে নেই এই হলুদ তো খালা আমাদের সামনে তোকে লাগিয়ে গেল। খালা কাজের জন্য হয়তো। ভালোবাসা এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। এমন আজব আজব কথা কেন বলছিস? তোর মনে নেই এই হলুদ তো খালা আমাদের সামনে তোকে লাগিয়ে গেল। খালা কাজের জন্য হয়তো হলুদ দিতে পারবে না, তাই তুই তো জেদ করলি সবার আগে খালাই যেন তোকে হলুদ দেয়। আর তুই কি সব বলছিস? আমার মনে হয় কি মিলি আপু ও শুভর শোকে পাগল হয়ে গিয়েছে। ও এই বিয়েতে রাজি হবার পর থেকেই আমার মনে হয়েছিল অ্যাক্সিডেন্টে কলির মাথাটা মনে হয় গেছে। এবার আমার ধারণাটাই ঠিক হলো। দেখছো না কখন ধরে কি আবল তাবল বলছে। দেখোই বাইরে গেল বলবে। আরে শুভ এখানে কি করে? কলি কিছুক্ষণ ড্যাব ড্যাব করে মিলি আর শিলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। আসলে কি আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি এমন আজগুবি কথা ভাবছি। আমি সত্যি শুভ শোকে পাগল হয়ে যাচ্ছি। তাহলে তো শুভকে দেখতাম, কই সকাল থেকে তো শুভকে একবারও দেখিনি। মিলি ও শিলা তাড়া দিতে লাগলো কলিকে বাইরে যাওয়ার জন্য। তাই কলিও নিজের মনকে কোনো রকম বুঝ দিয়ে বাইরে বের হলো। ঘর থেকে বের হয়ে কলি অনেকটা অবাক। এত আয়োজন হলুদের জন্য। শামিয়ানা টানিয়েছে, তার নিচে সবাই বসে আছে।
সিরিজ বাতির মতো চারিদিকে লাইন ধরে সাজানো ছোট ছোট বাল্ব, কিছু কিছু জায়গায় ফুল দিয়েও ডেকোরেশন করছে। অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু, কিন্তু এত কিছু রেখে তাদের সবার দৃষ্টি এখন কলির দিকে। কলি এক পা করে সামনে বাড়াচ্ছে বিভিন্ন ফুল দিয়ে তৈরি স্টেজের দিকে, আর সবাই কলির দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে মারছে। ব্যাক সাইডে গান বাজছে, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কন্যা, নরম নরম বউরে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কোণে, নরম নরম বর রে। সুরমা কাজল পরাও কন্যার ডাগর নয়নে, আলতো বিছাপ রাঙা দুটি রাঙা চরণে। ভরা করস ছলাৎ ছলাৎ ভাঙায় এ নিতল। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কোণে, নরম নরম বর রে। ঢেকি তোমার বিয়ার বাড়ির নতুন ঝামেলা, সরু পিঠার মিঠার ক্ষীরে নতুন ঝামেলা। তালে তালে সুর তুলে আজ মধুর কথা কও। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কন্যা, নরম নরম বর রে। রঙিল পাড়ের শাড়িতে বউ সাজবে যতনে, কন্যা সাজবে যতনে। মনোময়ূরী পেখম মেলে নাচবে তখনই, কন্যা সাজবে তখনই। পাল দুলিয়ে মাঝ গঙ্গাতে চলেছে যেন নাও। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। বিয়ের সাজে সাজবে কোণে, নরম নরম বর রে। কলির কাছে এসব স্বপ্ন মনে হচ্ছে, আর এখন চিৎকার পেরে কান্নাও করতে মন চাচ্ছে। শাহিনকে বিয়ে করতে রাজি হয়েছি, তাই বলে এত ঝাঁকজমকের কি দরকার ছিল? এরা কেউ আমার মনের অবস্থাটা একটুও বোঝার চেষ্টা করলো না। নিজেকে কত কষ্ট করে বিয়ের জন্য রাজি করিয়েছি, যাতে শুভ সুখে থাকে। শুভ কখনো আমার সাথে সুখী থাকবে না, কোনো দিক দিয়ে আমি ওর যোগ্য না। তাই আমি একটু দেরিতে হলেও বুঝতে পেরেছি, তাই তো বিয়েটা তাড়াতাড়ি করতে চাইলাম। আমি জানি আমি অন্য কারো না হওয়া পর্যন্ত শুভ অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিবে না। এসব কিছু তো শুভর জন্যই। এর কি একটুও বুঝি না? এসব ভাবতে ভাবতে এক ফোঁটা চোখের পানি কলির অজান্তেই মেহেদি লাগা হাতের মধ্যে পড়ল। চৌধুরী বাড়ির সবাই অনেক সেজে গুজে কলির গায়ে হলুদে উপস্থিত হলো। আমির সাহেব পুরো চৌধুরী পরিবারের সযত্নে আপ্যায়ন করে নিল। কলি ভাবনায় ছিল, কিন্তু মাহির এর ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে 420 ভোল্ট ঝটকা খেল। চোখের সামনে পুরো চৌধুরী পরিবার, তারা কি সুন্দর বাবা মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। এরা আমার বিয়ে খেতে এসেছে, কি আজব মানুষ। তার মানে এরাও খুশি আমি শুভকে ছেড়ে শাহিনকে বিয়ে করছি বলে। আর শুভ, ওই ব্যাটা কেমন নাচতে নাচতে আমার গায়ে হলুদ এসে পড়েছে। একে দেখে কে বলবে এই ব্যাটা ছ্যাঁকা খাইছে? উফ আল্লাহ, এসব দেখার আগে আমাকে উঠে নিলা না কেন? আমি নাকি ওর জন্য নিজের সব ত্যাগ করেছি। এর তো কোনো চিন্তাই নেই, আমার বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে, অথচ দেখো উনি তো আমার বান্ধবী আর কাজিনদের সাথে গায়ে পড়ে পড়ে কথা বলছে। একটু লজ্জাও নেই, ছি। আর থাকবেই বা কি করে, উনি তো বরাবরই নির্লজ্জ টাইপের মানুষ। কলি এত কিছু মনে মনে ভেবেই চলছে, আর আর চোখে শুভকে বারবার দেখছে। রাগে কলির শরীর জ্বলছে। মন চাইছে সামনের পুকুরে 3টা ডুব দিয়ে আসি, না হলে এই শুভর বাচ্চাকে পুকুরে চুবাইতে মন চাইতেছে। এদিক দিয়ে সবাই একে একে কলিকে হলুদ দিয়ে গেল। শুভর বাবা মা হতে শুরু করে চৌধুরী বাড়ির সবাই কলিকে হলুদ দিল, শুভ বাদে। কলি আশ্চর্যের আরে কি সীমা হলো। মাহির, রাহি, মিলা, শিলা, জুই, জবা আর আরো অনেক কিছু কাজিন অনুষ্ঠানে নাচ গান গিয়ে পুরো অনুষ্ঠানে আনন্দ করে যাচ্ছে। কলির এখন কাঁদতে মন চাইছে, খুব বেশি কাঁদতে মন চাইছে। কলির সব থেকে বিরক্তর কারণ হচ্ছে শুভ, কারণ শুভ আসার পর থেকে একবারও কলির দিকে তাকায়নি, বরং পুরো অনুষ্ঠান এনজয় করছে। এ কেমন প্রেমিক আমার! কলি মাথায় হাত দিয়ে বসে আছে। শিলা কলির কাছে এসে জিজ্ঞাসা করছে। কলি মাথা তুলে শিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হয়তো অনেক কথা বলতে চাইছে, কিন্তু এখন কলি আর কিছুই বলবে না, কারণ কলির এসব কিছু বিশ্বাস হচ্ছে না, সবকিছু কল্পনা মনে হচ্ছে। আর এখন কিছু বললে হয়তো শিলা চিৎকার করে বলবে কলি পাগল হয়ে গিয়েছে। তার থেকে ভালো চুপ থাকা। কলি রাতভর ঘুমাতে পারিনি, বারবার শুভর কথা মনে পড়ছে। গায়ে হলুদে শুভর অবহেলাগুলো ভীষণভাবে পোড়াচ্ছে। আচ্ছা, আমি ওনাকে এই কয়দিন অনেক অবহেলা করেছি, নিশ্চয়ই তখন ওনার খুব কষ্ট হয়েছে, তাই প্রতিশোধ নিচ্ছে মনে হয়। ভালোবাসা মানুষের অবহেলা এতটা বেদনাদায়ক কেন হয়? হয়তো শুভ বকলে মারলে এত কষ্ট লাগতো না যতটা তার অবহেলায় হচ্ছে।
সারা রাত নির্ঘুম কাটানোর পর ভোরে কলির চোখ লেগে গেল। অনেক বেলা করে ঘুমানোর পর কি মনে করে লাফ দিয়ে উঠে বসে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বেজে গেছে, অথচ কেউ ওকে ডাক দেয়নি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসে দেখে কলির মা কলির জন্য খাবার নিয়ে বসে আছে। কলির খেতে একদমই মন চাইছে না, তবু মায়ের কথায় অল্প কিছু খেয়ে নিল। নাস্তার পর কলিকে একটা সাদা শাড়ি লাল ব্লাউজ ম্যাচিং করে পরিয়ে দিল। মুখে কোনো মেকআপ এর ছিটে ফোটাও নেই, চুলগুলো ছাড়া শুধু ঠোঁটে লাল লিপস্টিক। এতেই মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা সদ্য কোনো পরী। কলি তার মাকে জিজ্ঞাসা করলো, এইসব কি? সকাল সকাল আমাকে এইভাবে রেডি কেন করছো? কলির মা বাইরে গিয়ে দেখতে বলল, দেখো তো ওরা কি রং খেলা খেলছে। এসব নাকি ঢাকা শহরের রং তামাশা। আমার তো বাপ আগে এইসব দেখা তো দূরে থাক, শুনিও নি। কলি তার মায়ের কথায় বাইরে এসে দেখে উঠানে বিভিন্ন রঙের কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, কিন্তু এখন এদের চিনি বললেও ভুল হবে। এভাবে রং মেখে নিজেকে পেতনি বানিয়ে রেখেছে কেন? আরে কলি, এখন তোর আসার সময় হলো? তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। আয় এখানে। এইসব কি মিলি আপু? আমি তো এসব আগে কখনো দেখিনি। দেখবি কি করে তুই? তুই কি ঢাকা শহরের বিয়েগুলোতে কখনো গিয়েছিস? তাহলে জানবি কি করে? এটা জাস্ট একটা প্রোগ্রাম, বিয়ের আনন্দকে বাড়ানোর, আর কিছু না। যাই বলো না কেন আপু, আমার এসব কালচার একদম পছন্দ না। কি দরকার ছিল? দেখো রং দিয়ে কি করছো। একদম না আপু, আমাকে রং লাগাবার চেষ্টা করো না। মিলি কলিকে রং লাগাবার চেষ্টা করলে কলি এক দৌড় দিয়ে বাড়ির পেছনে চলে যায়। এদিক দিয়ে শিলা ও মিলি কলিকে খুঁজতে শুরু করলে কলি ভয় স্টেজের ঢুকে পড়ে দরজা লাগিয়ে দেয়। দৌড়াদৌড়ি করার কারণে কলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে ভূত দেখার মতো চমকে যায় সামনে থাকা ব্যক্তিটাকে দেখে। শুভ প্যান্টের পকেটে হাত দিয়ে সামনে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কলির দিকে টেডি স্মাইল দিয়ে এগিয়ে আসছে, হাতে রঙের একটি থালা। কলি ভূত দেখার মতো দাঁড়িয়ে আছে। কলি ভাবছে কালকের মতো আজ হয়তো স্বপ্ন দেখছে, তা না হলে শুভ এখানে কি করে। কলি দরজা খুলে চলে যেতে নিলে দরজা বাইরে থেকে বন্ধ করা। কলি জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে কলি পেছন ঘুরতে নিলে দেখে শুভ ওর একদম সামনে দাঁড়িয়ে আছে। কলি চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ থালা থেকে রং নিয়ে কলির গালে কপালে লাগিয়ে দিল। এরপর কলির হাতে রং দিয়ে নিজের গালে লাগিয়ে নিল। আর কলি এখন চুপচাপ দাঁড়িয়ে আছে, আসলে বুঝতে পারছে না ওর সাথে হচ্ছেটা কি। শুভ কলির আরো একটু কাছে এগিয়ে কানের সামনে মুখটা নিলে কলি ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। শুভ কলির এমন ভয় পাওয়া মুখটা দেখে একটু হেসে দেয় আর কানের সামনে গিয়ে বলে, দেখলি, আজ তোকে আমার রঙে রাঙিয়ে দিলাম, আর তোর রঙে নিজেকেও রাঙিয়ে নিলাম। শুভর কথায় হঠাৎ কলি চোখটা খুলে ফেলে, কিন্তু এবারও সামনে কেউ নেই। দরজাটা খোলা। এখন কলি দৌড়ে বাইরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। বাইরে ইনাম, মাহির, রাহি, অর্পা, ফাহিম আছে, কিন্তু শুভ নেই। কলির সন্দেহ হলো তার মানে এটাও স্বপ্ন ছিল না। কলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই এসে কলিকে রং দিতে থাকে, কিন্তু কলির চোখগুলো শুভকে খোঁজে। এক সময় রাহিকে জিজ্ঞাসা করে ফেলে শুভ কোথায়, কিন্তু রাহির কথায় কলির শকড হলো, কারণ রাহি বলল শুভ নাকি। কলির রাহির কথায় একদমই বিশ্বাস হলো না। ও পুরো বাড়ি তন্ন করে খুঁজলো। ওটা শুভ ছিল? তাহলে সবাই আমাকে মিথ্যে কেন বলছে? কিছুই বুঝতে পারছি না। আজ কলির বিয়ে, সকাল থেকে কলির চোখে পানি যেন বাঁধ মানছে না। সাজাতে যারা এসে তারাও খুব বিরক্ত কলির ওপর, কিন্তু কলির কি দোষ? এতদিন নিজেকে শক্ত করে রাখলেও এখন সে নিজেকে সামলাতে পারছে না। শুভকে ছাড়া কিভাবে থাকবে? এত বছরের ভালোবাসা ভোলা কি এতই সহজ? মুখে যতই বলুক শুভকে ভালোবাসে না, কিন্তু মনের পিঞ্জরে শুভকে তো আগেই বন্দি করে রেখেছে। সেখান থেকে শুভকে সরিয়ে অন্য কাউকে রাখা মানে কলির মরণ। লাল বেনারসিতে কলিকে অপূর্ব লাগছে। যেই দেখছে তারই চোখ যেন কলির দিকে আটকে যাচ্ছে। কলি এমনিতেই দেখতে অনেক সুন্দর, তার উপর লাল রংটা যেন কলির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সাথে ম্যাচিং গহনা, ফুল, কোনো কিছুর কমতি নেই এর নববধূর মধ্যে। কিন্তু এদিক দিয়ে কলি যেন এক গভীর চিন্তায় মগ্ন।
সামনে কে আসছে, কে কি করছে তাতে যেন কলির কোনো ধ্যানও নেই। এদিক দিয়ে কাজী বারবার কবুল বলতে বলছে, কিন্তু কলির কানে যেন কোনো কথা ঢুকছেই না। তাই কলির বাবা এসে কলির মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? এতক্ষণ পর কলির ধ্যান ভাঙলো আর বাবার দিকে তাকালো। কবুল বল মা, সবাই অপেক্ষা করছে। কলি কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে অস্ফুট কবুল বলে দিল। হয়ে গেল কলির বিয়ে। কবুল বলার সাথে সাথে চারদিকের হই হুল্লোড় আরও বেড়ে গেল। সবাই সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমার মনে ঝড়টা যেন আরও বেড়ে গেল। বিদায়ের আগে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে, কারণ আজ থেকে পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে হবে। নতুন একজন মানুষ, নতুন এক জীবন। কিন্তু কিভাবে পারবো এত বছরের স্মৃতি মুছে দিতে? বর কনেকে পাশাপাশি বসানো হলো। কলি তার বর থেকে একটু দূরত্ব রেখে বসলো, কিন্তু কলির বর কলির সাথে ঘেঁষে বসলো। কলি খুব বিরক্ত লাগছে লোকটার কাণ্ড দেখে, অস্বস্তিকর। হঠাৎ মাহির, ইনাম আর রাহি সামনে এসে বললে, ভাবি, এবার তো একটু হাসো। মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? ভাইয়া বিয়ে করবে কিনা তুমি বলেছিলে না? দেখো ভাইয়া, সত্যি সত্যি তোমাকে বিয়ে করে ফেলেছে। এবার তো একটু হাসো। ভাবি, কলি একটু অবাক হয়ে, মাহির, তোকে বলেছিলাম না তোর ভাবির অ্যাক্সিডেন্টের পর থেকে মাথাটা খারাপ হয়ে গিয়েছে। দেখছিস কি সব আবোল তাবোল বলে, আজগুবি টাইপ। পরিচিত কণ্ঠ শুনে আমি আমার পাশে থাকা লোকটার দিকে তাকালাম। শুভকে দেখে আমি 140 ভোল্টের ঝাটকা খেলাম। এই, আপনি এখানে কি করেন? আমার না শাহিন। শুভ আর কিচ্ছু বলতে দিল না, এমনভাবে আমার দিকে তাকালো মনে হলো এক্ষুনি কাঁচা গিলে খাবে। ওনার নিচ দিয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরে আমাকে ওনার আরেকটু কাছে টেনে নিল। কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, তুই কি মনে করেছিস এত সহজে তোকে ছেড়ে দেব? এত বছর অপেক্ষা করে গাছ বড় করলাম আমি, আর এখন আমার গাছের ফল অন্য কেউ খাবে? তাহলে আমি শুভ কি করব? বসে বসে আঙ্গুল চুষবো? এটা তো হতে পারে না জান। আমার অনেক সাধনার ফল, এর ভাগ আমি কাউকে দিতে রাজি না। ফল দরকার পড়লে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, তবুও কাউকে স্পর্শ করতে দেব না, বুঝলি? কলি শুকনো একটা ঢোক গিলে মাথা নাড়ালো। অনেক জ্বালিয়েছিস আমায়, এখন তুইও নিজেকে রেডি করে নে। শুভ কলির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আরে ভাই ভাবি, তোমাদের রোমান্স বন্ধ করো। এখানে এত মানুষের সামনেও শুরু হয়ে গেছে। আর ভাবি, তুমি এত অবাক কেন? মনে হয় জানেও না শুভ ভাইয়ের সাথে বিয়েটা হচ্ছে। এতদিন তো আমরা ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কাজী তো নাম নিয়েছিল, শোনো নাই? কলি খুব অসহায়ভাবে মাহিরের দিকে তাকালো আর মাথা নেড়ে বোঝালো ওর নাম শোনায় নাই, কারণ ও তো তখন শুভর চিন্তায় মগ্ন ছিল। ও গড, ভাবি তুমিও না? এখনো পিচ্ছি রয়ে গেলা। কলি গাল দুটো টেনে, যাক ভালো হয়েছে, কলি শুভকে সামলাতে হবে না, শুভই কলিকে সামলাবে। দরকার পড়লে কোলে বসিয়ে বোঝাবে, রাগ ভাঙাবে। পিচ্ছি বউ বলে কথা। জাস্ট সেট আপ ফাহিম, অনেক হয়েছে। এবার কিন্তু সবগুলোকে পিটানো শুরু করব। সবাই হেসে দিল, কিন্তু কলির মুখের হাসিটা গায়েব হয়ে গেল। এতক্ষণ শুভর কথা চিন্তা করছিল শুভকে ছাড়া কিভাবে থাকবে, আর এখন শুভর কথাই চিন্তা করছে শুভর সাথে কিভাবে থাকবে। এতদিন ওনাকে জ্বালানোর শোধ আমার উপরে কিভাবে তুলবে আল্লাহই জানে। অবশেষে শুভ ও কলির বিয়ে হয়ে গেল। শুভর এত বছরের অপেক্ষা আজ শেষ হলো। কলিকে পাওয়ার জন্য শুভ সহজ ছিল না, কিন্তু শুভ সব বাধা অতিক্রম করে আজ কলিকে একেবারের জন্য আপন করে নিয়েছে। কলির হাজারো বোকামির মার খাওয়া কাজকর্মের জন্য নিজের ভালোবাসাকে শুভ কখনোই কম হতে দেয়নি। অবশেষে আসলে কলির বিদায়ের মুহূর্তে, এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের জন্য অনেক কষ্টকর। কলি তার বাবা মায়ের অনেক আদরে বড় হয়েছিল, তাই তো আজ ছেড়ে যেতে বেশি কষ্ট হচ্ছে। কলির বাবাও নীরবে কান্না করছে, কিন্তু শুভর হাতে কলিকে তুলে দিয়ে কলির বাবা অনেকটা শান্তি পাচ্ছে, কারণ তিনি জানে তার রাজকন্যার জন্য শুভর থেকে ভালো রাজকুমার আর কোথাও হয়তো পাবে না। গাড়ি চলতে লাগলো চৌধুরীদের বাগান বাড়ির উদ্দেশ্যে। দুদিন সবাই এখানে থাকবে, তারপর সবাই শহরে চলে যাবে। কলি গাড়িতে উঠে শুভকে দেখে আর বেশি জোরে কাঁদতে লাগলো। শুভ কলির এমন বিহেভিয়ারে কিছুটা বিরক্ত হলেও আপাতত কিছু বলছে না, কিন্তু কলির কান্না যেন বন্ধই হচ্ছে না। তাই শুভ কলির দিকে রুমাল বাড়িয়ে, চোখ মুছ।
চোখের পানি আর নাকের পানি দিয়ে তো এই সুন্দর মুখটা প্যাঁচার মতো করে ফেলেছিস। এরপর শুভ কিছুটা কাছে এসে দাঁতে দাঁত চেপে বলে, কিছুটা চোখের জল বাঁচিয়ে রাখ, বাসর ঘরে তোর কাজে লাগবে। কলি চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভর মনের ভেতরে কি চলছে। বরাবর মতো কলি এবারও ব্যর্থ। শুভর মন পড়া বড় দায় কলির জন্য। কলির মতো পুচকি মেয়ে শুভর বিশাল হৃদয়টাকে দখল করতে সক্ষম হলেও শুভর মনকে পড়তে কলি ব্যর্থ। তো বারবার শুভকে ভুল বোঝে। কলি ও শুভ চৌধুরী বাড়িতে এসে পড়ল। সবাই এসে নতুন বউকে বরণ করে নিল। শুভর ছোট মা শুভকে ইশারা দেওয়ার সাথে সাথে শুভ কলিকে কোলে তুলে নিল। এটা নাকি এই বাড়ির নিয়ম। শুভ সবসময় কলিকে বলতো, বিয়ের দিন কোলে করে আমার বাড়িতে নিয়ে যাব তোকে, এরপর মরার পরই তুই এই বাসা থেকে বিদায় নিবি, তাও আমার কাঁধে, যদি তোর আগে না মরি, বুঝলি? কলিকে শুভ রুমে রাখা হলো। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের ঘ্রাণ দিয়ে রুমটা যেন পরিপূর্ণ। এমন একটা রাতের স্বপ্ন শুভ ও কলি দেখেছিল। আর আজ এত অপেক্ষার পর যেন এলো শুভ ও কলির মিলনের রাত। ভেবেই কলির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। পরক্ষণে কলির শুভর কথা মনে পড়ে ভয় পেতে লাগলো। আজ কলি শুভর নামটা শুনেও ভয় পাচ্ছে, কারণ কলি ভালো করে জানে এতদিন শুভকে যা যা কষ্ট দিয়েছে তা শুভ কলি থেকে সুদে আসলে তুলে নেবে। এর থেকে ভালো হতো ওই শাহিনের সাথে বিয়ে হতো, এই হিংস্র মানব থেকে তো বাঁচা যেত। আজ তো আমাকে চাবিয়ে খেয়েই ফেলবে, পালাতেও দেবে না। হঠাৎ দরজা খোলার শব্দে কলি যেন ভয় আঁতকে ওঠে। শুভ রুমে প্রবেশ করেছে। আস্তে আস্তে কলির সামনে এসে দাঁড়ালো। কিরে, বাসর ঘরে স্বামীকে যে সালাম করতে হয় তাকে তুই জানিস না? কলির মনে পড়ে গেল আসার সময় মা বারবার এই কথা মনে করিয়ে দিয়েছিল। শুভর চক করে ভুলে গেল। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সালাম করে নিল। শুভ আর কিছুই বলল না। আয়নার সামনে গিয়ে নিজের শেরওয়ানির বোতামগুলো খুলতে লাগলো আর আয়না দিয়ে কলিকে দেখতে লাগলো। আজ কলিকে অনেক সুন্দর লাগছে, আগেও লাগতো, তবে আজ ওর এই মানানসই সাজসজ্জা, লজ্জা মাখা মুখ, গভীর কাজল কালো চোখের ভরা ভয় পাওয়া চাহনি, সুকোমল বদনখানি আমাকে পাগল করে দিচ্ছে ওর স্পর্শ পেতে, ওকে কাছে পেতে, ওর সাথে ভালোবাসার সাগরে ডুব দিতে মন চাইছে। আগে তো এমন মনে হয়নি কখনো, এমন অস্থিরতা কাজ করেনি কখনো, এতটা পিপাসিত নিজেকে আগে কখনো মনে হয়নি। এটা কি তাহলে কবুল বলারই টান? শুভ তীক্ষ্ণ দৃষ্টি কলির দিকে, আর কলি সে তো ভয়ে শুভর দিকে তাকাচ্ছে না। কিছুক্ষণ পর শুভকে কলির কাছে এসে দেখে কলি পেছনে যেতে নিলে বিছানার কারণে বেডে বসে পড়ে। শুভ কলির একদম কাছে এসে কানের সামনে বলে, শাহিন ছেলেটা দেখতে কেমন রে? শুভর কথায় কলি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। আমি তো শাহিনকে দেখিনি, শুধু কণ্ঠ শুনেছি। আর এতেই পাগল হয়ে গিয়েছিস? এত মধুর ছিল কণ্ঠ। ও, বুঝতে পারছি, তুই তো আবার গায়িকা, তাই তো কণ্ঠ শুনে পাগল হয়ে বিয়ে করতে রাজি হয়ে পড়েছিস, তাই না? হঠাৎ শুভর হাত দিয়ে কলির দুগাল চেপে ধরে। বল, বলছিস না কেন? এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? আমি না হয় বাধ্য ছিলাম আরশির সাথে নাটক করার জন্য, তাই তো। তাহলে তুই কেন করলি কলি? কথা বল। গাল দুটো চেপে ধরায় কলি কথা বলতে পারছিল না, শুধু ঠোঁট দুটো নাড়াচ্ছিল। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু শুভর সেদিকে কোনো খেয়াল নেই। শুভ কলিকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল, আর যাওয়ার আগে কলিকে ফ্রেশ হতে বলে গেল। কলি বসে বসে কাঁদতে লাগলো। কলি জানে শুভ খুব কষ্ট পেয়েছে। কলি যদি কষ্ট পেয়ে থাকে তাহলে শুভর কম কষ্ট হয়নি, কারণ কলি যেমন শুভকে ভালোবাসে তেমনই শুভ কলিকে সীমাহীন ভালোবাসে। এবার শুভ রাগ উঠে যায়। শুভ ধমকে কলিরকে ওয়াশরুমে দৌড়ে চলে যায়, আর শুভ নিজের রাগটা কন্ট্রোল করতে সিগারেটের ধোঁয়া ওড়ায়। এতদিন পর শুভ নিজেকে অনেকটা রিল্যাক্স মনে করছে। আজকের পর থেকে কলি শুধু ওর, কলির ওপর শুধু ওর অধিকার, আর কারণ না। তিলে তিলে ভালোবাসা দিয়ে শুভ যেন রাজপ্রাসাদ বানিয়েছিল, সেই রাজপ্রাসাদের রানী হলো কলি। আর আজ থেকে কলির বসবাস শুভর মনের সেই রাজপ্রাসাদে। হঠাৎ কেউ শুভকে পেছন দিয়ে জড়িয়ে ধরলো। শুভ জানে তাকে জড়িয়ে ধরে আছে তারই রাজপ্রাসাদের সেই রানী, যার জন্য শুভ হাসতে হাসতে মরতেও রাজি। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ, সরি।
কলির হাত দুটো শুভর পেটকে জড়িয়ে ধরে আছে। শুভ সিগারেটটা ফেলে কলির বাম হাতটা শুভর বুকের বাম পাশে রাখলো। জানিস, তুই ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। তুই এ বুকের ধুক ধুক শুনতে পারছিস? এটা বন্ধ হয়ে যাবে তুই চোখের আড়াল হলে। কেন করেছিস? আমি কি খুব খারাপ বলতো? এবার কলি আবারও কান্না করে দিল। শুভ কলির হাতটা ধরে নিজেকে সামনে এনে দাঁড়া করালো। গোলাপি কালারের শাড়িটা যেন কলির শাড়ির রঙের সাথে মিশে গেছে। চুলগুলো ছাড়া, মুখ নেই কোনো সাজসজ্জা, তবুও শুভকে কলির দিকে চুম্বকের মতো টানছে। শুভ কলির মুখটা ধরে, এত কান্না কই পাস তুই বলতো? এতক্ষণে তো তোর চোখের পানি একটা পুকুর ভরে যেত, আর আমি সেই পুকুরে ডুব দিয়ে নিজের পিপাসা মেটাতে পারতাম। শুভ কলিকে আলতো করে জড়িয়ে ধরলো। স্টপ জান, আর কাঁদিস না। আমি জানি তুইও এই কয়েকদিনে অনেক কষ্ট পেয়েছিস, তাই আর কোনো কাঁদাকাঁদি চলবে না। শুভ কলির চোখের পানি মুছে দিয়ে কলির কোমরটা জড়িয়ে ধরে। এই শোন, আমি শুনলাম তুই নাকি আমাদের বিয়ের মিষ্টি খেয়েছিস। কলির মনটা ভালো করার জন্য বললাম আর কি। কলি একটু ভেবে মাথা নাড়ালো। তার মানে না। ছি, কি বলছিস? সবাই খেলো আর তুই পেলি না? তাহলে আমি দেই, খাবি? কলি নাচতে নাচতে হা বলল। হ্যাঁ, ও খাবে বিয়ের মিষ্টি। শুভ কলিকে আর কিছু বলতে না দিয়ে কলি ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট দিয়ে দিল আর পরম আবেশে কিস করতে লাগলো। কলি এতক্ষণ পর বুঝতে পারলো শুভর এই মিষ্টির কথা বলছে। চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। কিন্তু আজ কলি আর শুভকে বাধা দেয়নি, নিজের শুভর সাথে তাল দিয়েই যাচ্ছে। শুভ কলির কপালে কপাল রেখে, আই নিড ইউ জান। আজ তোকে আমার খুব প্রয়োজন। আমার এত বছরের তৃষ্ণা শুধু তুই মেটাতে পারবি। আমি আজ তোকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাই। আই প্রমিস জান, আমি তোকে কোনো কষ্ট দেব না। বিশ্বাস করিস তো আমায়? শুভর মায়া ভরা কথায় কলির চোখ দুটো ছলছল হয়ে গেল। শুভকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। শুভ কলির কপালে একটা কিস করে কোলে তুলে নিল। শুভ কলিকে নিয়ে ডুব দিল ভালোবাসার এক অন্য জগতে। আর শুভ প্রেমময় তৃষ্ণার নিবারণ হবে শুভ ও কলির মধুর মিলনে। 5 বছর পর ফাহিম ও অর্পা শুভদের বাসায় এলো তাদের সাথে 4 বছরের ছেলে সোহান। বাসায় এসে অর্পা দেখে ড্রয়িং রুমে ওর বাবা, বড় আব্বু, বড় আম্মু আর মা বসে গল্প করছে। সোহান নানু বলে ডাক দিলে কোলে ঝাঁপিয়ে পড়ল। ফাহিম অর্পাকে দেখে সবাই অনেক খুশি হয়। রাহি দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে। আমি আলহামদুলিল্লাহ। আগে বল, আমার ভাই আর ভাবিগুলো কই? ইনাম ওর বউকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে। ওর শাশুড়ি নাকি কিছুটা অসুস্থ, তাই দেখতে গেল। আর মাহির তার ফ্রেন্ডসদের সাথে কোন পার্টিতে গিয়েছে। আর আমার শুভ ভাইয়া আর ভাবি, এই দুজনে কই? আর বলিস না, সব সময়ের মতো এবারও দুজনে ঝগড়া করছে। এবার কি কারণে? এই ছেলেটা না খুব অতিরিক্ত করে, কলিকে সারাক্ষণ চোখে চোখে রাখে। কলির ব্যাপারে কাউকে বিশ্বাসই যায় না। জানিস, কলিকে নিজেই কলেজে নিয়ে আসবে, আবার নিজেই বাসায় দিয়ে যায়। আমি অনেকবার বলেছি, ড্রাইভার আছে না, সেই করবে। এই 5 বছরে কলিকে একবারও চুলার পাড়ে যেতে দেয়নি। তোর ভাইয়ের এসব অত্যাচার দেখবি, কলি একদিন পালাবে। শোনো শুভর্মা, আবার বৌমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আগেই পালাতো। হয়েছে, আমার ভাইয়ের নামে এত বদনাম করতে হবে না। চলো ফাহিম, আমরাই দেখে আসি। শুভর কোলে কলি আর কলির কোলে সুহানি, শুভ ও কলির মেয়ে। 2 বছর বয়স চলছে। মা আর মেয়েকে কোলে নিয়ে শুভ কলির সাথে কথা বলছে। ওদের ভাষায় এটা ওদের ঝগড়া না, জাস্ট একটু মান অভিমান। বাহ, क्या सीन है। তোরা আবার কোথায় থেকে উদয় হলি? কেন ভাইয়া, আমরা আসতে পারি না? এদিক দিয়ে কলি বারবার শুভকে ছাড়িয়ে ওঠার চেষ্টা করছে। তা বুঝে শুভ কলিকে আরো টাইট করে ধরলো। আরে অর্পা, আমরা তোমার ভাইয়ের রোমান্সের সময় এসে ডিস্টার্ব করেছি, বুঝো না কেন? কলি এবার খুব রাগান্বিত ভাবে শুভর দিকে তাকালো। অথচ শুভর ডোন্ট কেয়ার লোক দেখে কলি অসহায়ভাবে অর্পার দিকে তাকালো। আপু, তোমার ভাইটা এত বেহায়া কেন বলো তো? দেখো কলি, আমার ভাইটা শুধু তোমার বেলায় এমন বেহায়া হয়ে পড়ে, তা না হলে আমার ভাইয়ের মতো ভাই নাই। হইছে, চলো ওদের রোমান্স সিনে আমরা ভিলেন হয়ে দাঁড়িয়ে আছি কেন, চলো। লাভ ইউ দোস্ত, তুই আমার সত্যিকারের বন্ধু। আমার মনের কথা জেনে গিয়েছিস। এখন আমার আরও একটা উপকার কর।
আমার পিচ্চির পুচকি মানে আমার মেয়েটাকেও নিয়ে যা। ফাহিম হাসতে হাসতে সুহানিকে কোলে নিয়ে চলে গেল। শুভর এমন আচরণে কলি ভীষণ লজ্জা পেল। আপনি এমন কেন বলুন তো? লজ্জা শরম বলতে কিচ্ছুই নেই। পুরুষ মানুষের এত লজ্জা শরম থাকতে হয় না, জানিস না? হুম। কলিও শুভকে একটু ভালো করে জড়িয়ে ধরলো। শুভর শার্টের 2 বোতাম খুলছে আর 1 বোতাম লাগাচ্ছে। কি করছিস? আমার না একটা জিনিস লাগবে। শুভ কিছুটা অবাক হলো, কারণ কলি কখনো কিছুই চায় না, কিন্তু আজ নিজে থেকে কিছু চাইছে। বল, তোর কি লাগবে, আমি এনে দেব। আমার না তোর? শুভ ভুরুটা কুঁচকে আমার না একটা ছোট্ট শুভ লাগবে। শুভ কলিকে ধাপাস করে নিচে ফেলে দিল। কলি ব্যথা পেয়ে আহ করে উঠল। কি হলো? এইভাবে ফেলে দিলে কেন? তো কি করব? এমনি সুহানিকে পেয়ে তুই আমাকে একদম টাইম দিস না। সারাক্ষণ ঘর সংসার পড়ালেখা আর সুহানিকে নিয়ে থাকিস। আরও একটা বেবি? না, কিছুতেই না। আরও একটা বেবি হলে তুই কলি আমাকে তো ভুলেই যাবি। দরকার নেই, আমি এক সন্তান নিয়েই হ্যাপি। সো মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দে। কলি রাগ করে উঠে চলে যেতে নিলে শুভ ধরে ফেলে। কোথায় যাস? আমি রোমাঞ্চকর সাথে করব। জানি না। তোর জানতে হবে না, আমি জেনে নিই। কলিকে বিছানায় ফেলে কথাগুলো বলছি। কলিকে বিছানার সাথে চেপে ধরে কলির ঠোঁটে পরম আবেশে কিস করে দেয়, গলায় নেমে আসে। শুভ ঠোঁটের স্পর্শ কলির ঘাড়ে গলায় পেতে থাকে। শুভ, আহ! আগে বলুন, ছুটির দিনগুলোতে আমাকে আর সোহানিকে ঘুরতে নিয়ে যাবেন? উম, এই বছর বিডির বাইরে নিয়ে যাবেন। ওকে। শুভ কলির আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলতে বাপের বাড়ি যেতে দিবেন। নো। বলে চিল্লিয়ে ওঠে। শুভ পাশ ফিরে নিজের ওপর কলিকে নিয়ে আসে। তুই কি মনে করেছিলি আমি ওকে বলে দেব? কলি মাথা নাড়ালো। জান, আপনি যে কলেজে পড়েন সে কলেজের মাস্টার আমি। আমাকে বোকা বানানো এত সহজ নয়। কলি ও শুভ দুজনেই হেসে দিল। এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার দিনগুলো। এভাবেই পূর্ণ হলো কলি ও শুভর ভালোবাসা।